বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা দিয়ে আরও একটি নতুন ভিডিও আমি আজকে শুরু করতে যাচ্ছি। এখানে সকালবেলা কিন্তু আমি বাবুর নাস্তা, তারপর আমাদের নাস্তা বলতে এখানে আমি চাপটি বানিয়েছিলাম সকালে আজকে, তো সেটা কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। তো ঢেঁড়স ভাজিটা কিন্তু অবশ্যই সবুজ রাখতে হবে, সেজন্য কিন্তু এটা ঢেকে দিলে হবে না, কারণ যদি ঢেকে দেন তাহলে কিন্তু এটা সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে, আর সেই সাথে একেবারে অতিরিক্ত চুলার জালও বাড়তি থাকবে না। তো এখানে একটি টিপস হচ্ছে, ঢেঁড়সটা কিন্তু দেওয়ার সাথে সাথে আপনারা এর মধ্যে লবণ দিয়ে দিবেন না, তাহলে কিন্তু এর থেকে অনেক বেশি আঠালো হয়ে যাবে। আর যখন দেখবেন যে ঢেঁড়সের যে অরিজিনাল আঠা সেটা যখন নাকি শুকিয়ে একটু ঝরঝরা হয়ে আসবে, ওই পর্যায়ে নামানোর কিছুক্ষণ আগ মুহূর্তে আপনারা যদি লবণটা ব্যবহার করেন তাহলে কিন্তু আর ঢেঁড়সটা থেকে এক্সট্রা বেশি আঠা ছাড়বে না, আর এটা কিন্তু খুব সুন্দর হবে, খেতে ঝরঝরেও হবে, ঠিক তেমনি কিন্তু দেখতেও একেবারে সবুজ রং থাকবে, সেই সাথে কাঁচা কিন্তু থাকবে না। অনেকেই ঢেঁড়স ভাজি করে থাকেন, সেটা কিন্তু দেখা যায় মুখে নিলে ক্যাচক্যাচ শব্দ হয়, আবার অনেকেরটা দেখা যায় একেবারে কীরকম যেন লাল রঙের হয়ে যায়। তো এরকম হলে কিন্তু আসলে এই সবজিগুলো খেতে ভালো লাগে না। তো এখানে আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন শুকনা ও যেই মশলাগুলো আছে সেগুলো একে একে মিশাবো, এর জন্য কিন্তু পানিটা দিয়ে নিলাম আগেই, অন্যথায় কিন্তু শুকনা যেই উপকরণগুলো এগুলো অনেক সময় পুড়ে যায় সবগুলো দিতে দিতে, সে কারণে। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এগুলো কিন্তু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এখানেও আপনাদের জন্য একটি ছোট্ট টিপস থাকবে, আমি আজকে কালো বেগুনটা রান্না করব। বেগুন রান্না করতে কিন্তু অবশ্যই এটার মধ্যে একটু হলুদ মরিচের গুঁড়াটা বেশি লাগে, কারণ বেগুনটা কিন্তু কালো হয়ে যায়, নয়তো বেগুন তরকারিটা দেখতে খুব কালো হয়ে গেলে কিন্তু খুবই বিশ্রী লাগে, আর দেখতে সুন্দর না হলে কিন্তু সেই জিনিস খাওয়ায় কিন্তু মন টানে না বা রুচিও আসে না। তাই সবসময় যখনই বেগুন তরকারিটা আপনারা রান্না করবেন এর মধ্যে হলুদটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। ক্যামেরাতে হয়তো কেমন লাগছে আমি জানি না, কিন্তু বাস্তবে কিন্তু এর কালার কম্বিনেশন সব কিছুই পারফেক্ট ছিল। অনেক সময় ক্যামেরার আলোর কারণে কিন্তু এগুলো অন্যরকম লাগে দেখতে, তরকারির কালারটা একটু অন্যরকম লেগে থাকে, কারণ যখনই ক্যামেরার ফ্ল্যাশটা চালু থাকে তখন কিন্তু এই ফ্ল্যাশটা পুরোপুরি তরকারিতে গিয়ে পড়ে। তো এই বেগুনটা আমি চিকন করে কেটে নিয়েছিলাম, সাথে দুইটা আলুও চিকন করে কেটে নিয়েছিলাম। সেগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি, আর ঝোলটাও যখন ঠিক পর্যায়ে চলে মানে দুই একটা বলক চলে এসেছে, সে পর্যায়ে কিন্তু আমি ছোট ছোট বেলে মাছ দিয়েছিলাম। ছোট মাছ যেহেতু তাই কিন্তু অত বেশি সময় লাগেনি হতে। তারপরেও কিন্তু তরকারিটা যতটুকু জাল করার ততটুকু জাল অবশ্যই করতে হবে। তো এখন নামানোর আগে একটু লবণ দিয়ে নিয়েছি, লবণটা প্রয়োজন ছিল। এই তো আমার আজকের রান্না বান্না দুপুরের জন্য এগুলোই। এখানে টমেটোর টকও রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ এটার ভিডিও অনেকবার আমার চ্যানেলে দেওয়া হয়েছে সেজন্য। এরপর আমি আমার ব্লেন্ডারটা পরিষ্কার করে নিব। ব্লেন্ডারটা বেশ কিছুদিন যাবত কিন্তু পরিষ্কার করা হচ্ছে না, সেই সাথে সে আবার এবার মেয়ের বিয়েতে ওই বাসায় গিয়েছিল, মানে আমার ব্লেন্ডারটা গিয়েছিল, সে কিছু কাজ করে দিয়ে এসেছে, সার্ভিস দিয়ে এসেছে। বিয়ের যে আদা রসুনগুলো ছিল সেগুলো তাকে দিয়েই ব্লেন্ড করা হয়েছে, তো সেই কারণে এটা কিন্তু একটু বেশিই নোংরা হয়েছে। তো আমি ভাবলাম যে তাহলে একবারে, আগেও যেহেতু একটু ময়লা ছিল এখন আরও বেশি হয়েছে, তো একেবারে ক্লিনটা করেই নিই। আর আমি কিভাবে আমার ব্লেন্ডার মেশিনটা ক্লিন করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু একেবারে মুহূর্তের মধ্যে ঝকঝকে তকতকে হয়ে যাবে। এখানে যতটা ময়লা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু আরও বেশি নোংরা লাগছিল, আর এই ফাঁকাটার মধ্যে এমনভাবে নোংরা আটকে ছিল যে এগুলো আসলে পরিষ্কার করাটা অনেক টাফ। সে কারণে আমি এখানে কিন্তু আপনারা এই চিপাগুলো পরিষ্কার করার জন্য একটা চিকন ব্রাশ, রং দেওয়ার যে ব্রাশ সেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে রং দেওয়ার ব্রাশটা ছিল না, মানে ব্রাশটা আমার ছিল আগে, ওটা দিয়ে ওর বাবা কাজ করে ফেলেছে, তো এখন আর সেটা পাচ্ছি না। তো আমি এখানে একটি লম্বা লোহার শিক নিয়েছি, সেটার মধ্যে বাবুর যে গেঞ্জি আছে সেই গেঞ্জিটা দিয়ে তারপর কিন্তু আমি এটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আমার সেই ক্লিনারটা ব্যবহার করেছি, যেটা আমার হোমমেড বাসায় তৈরি করা, আমি চুলা পরিষ্কার করার ক্ষেত্রে বা আশেপাশের জিনিসপত্র কিচেনের পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সেই ক্লিনারটা কিন্তু আমি তৈরি করেছি পানি, লিকুইড, ভিমবার মানে ভিম লিকুইডটা দিয়ে, আর সাথে ভিনেগার, বেকিং সোডা, এই 3-4টা উপকরণ দিয়েই তৈরি করেছি। অলরেডি আমি কিন্তু 2 থেকে 3 মাস যাবত এটা ব্যবহার করছি, সব কাজেই কিন্তু মাশাআল্লাহ খুব ভালো পরিষ্কার করে দেয়।
আর এখানে আমি ব্রাশের সাহায্যে পরিষ্কার করছি। ব্রাশের মধ্যে কিন্তু আমি হোয়াইট কালারের যে পেস্ট আছে, সাদা পেস্ট কিন্তু যে কোনো কিছু পরিষ্কার করার ক্ষেত্রে খুবই উপযোগী। তো পেস্ট দিয়ে কিন্তু আপনারা এরকম ব্রাশ দিয়ে পেস্ট দিয়ে কিন্তু ঘরের যে সুইচ বোর্ডগুলো আছে, কারেন্টের বোর্ড, সেই বোর্ডগুলো ভালো করে পরিষ্কার করে নিতে পারেন। কারণ সেগুলোতে কারেন্ট থাকে, সেগুলো যদি এভাবে পরিষ্কার করে নেওয়া যায় সেগুলো একেবারে সাদা চকচকে হয়ে যায়। সেই সাথে কারেন্ট ধরার বা কারেন্টের কোনো রিস্কও কিন্তু থাকে না, যেহেতু এখানে পানি লাগানো যায় না। এই তো দেখতে পেলেন মাশাআল্লাহ কত সুন্দর, মুহূর্তের মধ্যেই কিন্তু 2-1 মিনিটের মধ্যেই কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল। আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করিনি, জাস্ট একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনারা বোরিং না হয়ে যান। এছাড়া আর কিছুই কেটেকুটে দেইনি। যতটাই নোংরা হোক না কেন, যদি এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। আর এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রতিদিনই টুকিটাকি কাজে ব্যবহার করা হয়। তো আমাদের প্রতিদিনের ব্যবহারের জিনিসগুলো যদি একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা দিয়ে কাজ করতে মনটা অন্যরকম একটা উৎফুল্ল লাগে। আর সাদা জিনিস যত আপনি যত্ন করে রাখবেন, যত পরিষ্কার করে রাখবেন, ততই কিন্তু সাদা থাকবে আর ভালো লাগবে দেখতে। এখন আমি ব্রাশের সাহায্যে এই যেই রাউন্ডটা আছে সুইচের, ব্লেন্ডারের এই সুইচটার কিন্তু আশপাশগুলো যে ফাঁকা একটু চিপা আছে সেগুলোর মধ্যে কিন্তু ধুলাবালি বা ময়লা জমে কালো কালো হয়ে যায়। এগুলো কিন্তু ব্রাশের সাহায্যেই পরিষ্কার করতে হবে, ব্রাশ না হলে কিন্তু হয় না। তো আমি সামান্য একটু পেস্ট লাগিয়ে ব্রাশের মধ্যে আমি ব্লেন্ডারের পুরোটাই কিন্তু এই কোনাগুলো সব ভালোভাবে ব্রাশ করে তারপর মুছে নিচ্ছি। আর মোছার কাজে আমি এখানে একটি গেঞ্জি ব্যবহার করেছি। গেঞ্জির কাপড়টা অথবা আপনারা সুতি যে কোনো একটি কাপড় ব্যবহার করতে পারেন। অবশ্যই সেটা পরিষ্কার হতে হবে। সেটা যদি পরিষ্কার না হয় সেটার মধ্যে আপনি যখনই এরকম ক্লিনার ব্যবহার করবেন সেটা দিয়ে ঘষা দিলে কিন্তু সেই কাপড় থেকে আবার নোংরাটা আপনার এই সাদা জারটার মধ্যে লেগে যাবে, ব্লেন্ডারটার মধ্যে লেগে যাবে। আর আপনাদের যদি অন্য কালারের ব্লেন্ডার হয়ে থাকে তাহলেও কিন্তু সমস্যা, মানে ময়লা যেহেতু পরিষ্কার করব অবশ্যই একটি পরিষ্কার কাপড় দিয়ে ব্যবহার করতে হবে। পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু ময়লা কাপড় দিয়ে পরিষ্কার করা যাবে না। তো এই তো একে একে পুরোটা ব্লেন্ডারের সাইডগুলোই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মানে আজকে পরিষ্কার যখন করবই, আর সে একটু ঘুরে বেরিয়ে এসেছে তাই তাকে একটু বেশি যত্ন করে নিচ্ছি। আমি তো অনেক বেশি ভয় পেয়েছিলাম, কারণ বিয়েবাড়ির এতগুলো আদা রসুন বাটা, মানে আদা রসুন পেস্ট করা একটা না তাকে দিয়ে সম্ভব হবে কিনা, সে কিনা আবার অসুস্থ হয়ে পড়ে। মানে আমার ব্লেন্ডারের কথা বলছি, আমার ব্লেন্ডারটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম, কারণ এই জিনিসটা আমি অলরেডি 8 বছর যাবৎ ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ ভালো আছে, যেহেতু এক হাতে ব্যবহার করি। আর আমি আমার ইলেকট্রনিক যে সমস্ত জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে অনেক যত্ন সহকারে অনেক কেয়ারফুলি ব্যবহার করি, যাতে করে এটা আমি সর্বোচ্চভাবে ব্যবহার করতে পারি। আর জিনিসগুলো অনেক দিন ব্যবহার করার কারণে কিন্তু এগুলোর প্রতি অনেক বেশি মায়া পড়ে যায়। সেই জিনিসটা কিন্তু নষ্ট হলেও আর ফেলতে ইচ্ছে করে না, একটা অন্যরকম মায়ার সৃষ্টি হয়, এটার প্রতি একটা দুর্বলতা কাজ করে। যেমন অনেকবারই চিন্তা করেছি আরও একটা ব্লেন্ডার কিনবো, কিন্তু এটার দিকে যখন তাকাই যে এটা তাহলে কি করব, তখন মনে হয় যে না, এটাই আগে ব্যবহার করে শেষ করি তারপর। তো আমার ভিডিওটি যদি কারো একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যদি একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।